নীল চিরকুট পর্ব 60। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। রাত বাড়ছে, ফুরিয়ে যাচ্ছে অভ্যস্ত জীবনের আয়ু। বই হাতে 2 তলা রেলিং এসে দাঁড়িয়ে আছে ছোঁয়া। পুরো 2 তলা জুড়ে পিনপতন নীরবতা। আত্মীয় স্বজনদের কেউই 2 তলা সিঁড়িতে মারাচ্ছেন না। স্মৃতিহকের করার নির্দেশ, ছোঁয়াকে কিছুতেই বিরক্ত করা যাবে না। ছোঁয়া ছোঁয়ার মতো খাবে, ঘুমাবে। বিয়ের আগের দিন হইচয়ে ঘুম না হলেও চোখের নিচে কালি পড়বে, সুন্দর দেখাবে না। কিন্তু ছোঁয়ার ঘুম হচ্ছে না। কিছু একটা, কোথাও একটা তাকে স্বস্তি দিচ্ছে না। চারপাশের এত আয়োজন, এত আলো, এত হইচয়ের কোথাও সে নিজেকে খুঁজে পাচ্ছে না। সব কিছু তাকে ঘিরে হলেও যেন এসবে সে নেই। তার অস্তিত্বটুকু ভীষণ দূরের কোনো ঘুমপন্থী পুরীতে আবদ্ধ। একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো বড় নিস্পৃহ, রহস্যহীন, সাধারণ। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে লাইব্রেরির ঘরে ঢুকলো। বাবার আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে উপন্যাসের পাতা উল্টালো। খুব প্যাঞ্চে এই ঘটনা, প্রবল, অপ্রয়োজনীয়, বিরক্তিকর। ছোঁয়ার হঠাৎই মনে হলো এই অধ্যায় আর তার জীবনের একই উপন্যাসে গাথা, একই তার ধারাবাহিকতা, একই তার ঘটনা প্রবাহতা, একই রকম নিষ্প্রয়োজন। অত্যাধুনিক ফোনের নিরুদ্দারুণ চিৎকার রে গুরুত্বহীন ভাবনা থেকে খানিক ছিটকে পড়ল ছোঁয়া। ঘড়িতে তখন 2টো বাজে। এত রাতে ফোন দেওয়ায় মানুষ তো ছোঁয়ার নেই। তবে ছোঁয়া কৌতূহল নিয়ে ফোন ধরলো। ওপাশ থেকে রাশভারী কণ্ঠে প্রশ্ন এলো, হঠাৎ যদি সুদূর অতীত থেকে উঠে আসা কোনো দৈত্য আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইউর উইশ, তাহলে আপনার উত্তর কি হবে? হঠাৎ এমন প্রশ্নে ভড়কে গেল ছোঁয়া। ভয়ানক বিভ্রান্তিতে পড়ে গেল। বোকা বোকা কণ্ঠে বলল, অতীত তো অতীতই, অতীত থেকে দৈত্য কি করে আসবে? দৈত্যের নিজস্ব টাইম মেশিন থাকতে পারে, সে আলোর বেগে ছুটে আপনার কাছে চলে আসতেই পারে। দৈত্যের অনেক ক্ষমতা, জানেন না? ছোঁয়া বেশ ভাবনায় পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু তাত্ত্বিকভাবেও তো অতীতে আসা সম্ভব নয়, প্রকৃতি তা মেনে নেবে না। বাহ, এই বিষয়ে পড়েছেন তাহলে। কিন্তু দৈত্য তো অতীতে যাচ্ছে না, সে আসছে ভবিষ্যতে। তার জন্য আপনি তার ভবিষ্যৎ লক্ষ্য। আলোর গতিতে ছুটতে পারলে ভবিষ্যৎ আসা তো অসম্ভব কিছু নয়, তাই না? ছোঁয়া ফোনের এপাশে মাথা নাড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে ভীষণ বুদ্ধিমতীর মতো বলল, ভবিষ্যতে যাওয়া সম্ভব হলেও দৈত্যের আসার সম্ভাবনা নেই। প্রথমত, অতীতের পৃথিবী প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল, সেখানে কোনো টাইম মেশিন নেই। দ্বিতীয়ত, দৈত্য বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। কে বলল নেই? ছোঁয়া অবাক হয়ে বলল, আছে নাকি? থাকতেই পারে। পৃথিবী হলো একটা রহস্যপিণ্ড, যার অনেক রহস্যই অমীমাংসিত হয়ে বসে আছে নাকের ডগায়। যেমন ধরুন ব্রাল্টার দ্বীপ, দক্ষিণ আমেরিকার ইউএডের কাছাকাছি গ্যালাপাগোস নামে একটি দ্বীপপুঞ্জ আছে। নাম শুনেছেন কখনো? ছোঁয়া অস্পষ্ট কণ্ঠে বলল, না শুনলেও সমস্যা নেই, এখন শুনুন। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি দ্বীপের নাম হলো বাল্ট্রা। বাল্ট্রা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু মজাদার ব্যাপার কি জানেন? ছোঁয়া কৌতূহল নিয়ে বলল, কি? এখানে প্রচুর বৃষ্টিপাত হলেও বৃষ্টির একটি ফোঁটাও বাল্ট্রা দ্বীপে পড়ে না। ছোঁয়া অবাক হয়ে বলল, মাই গড, ইট ইজ পসিবল? অবশ্যই, সম্ভব না হলে তো এমনটা ঘটতো না। শুধু তাই নয়, এই দ্বীপে থাকার সময় কম্পাস অস্বাভাবিকভাবে স্থির হয়ে থাকে অথবা ভুল দিক প্রদর্শন করে। এই দ্বীপ অতিক্রমকালে প্লেনেও ঠিক একই সময় একই সমস্যা দেখা দেয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই দ্বীপে পা রাখার সাথে সাথেই কিছু মানসিক সমস্যা দেখা দেয়। এখানে গাছ কিংবা পশু পাখি নেই। উড়ন্ত পাখিরা উড়ে বাল্টার কাছাকাছি এসে আবারও ফিরে যায়, যেন কোনো অদৃশ্য দেয়ালে বাঁধা পড়ে। অনেকেই মনে করেন এই দ্বীপের অস্বাভাবিক কোনো শক্তির অস্বস্তি রয়েছে, এর অস্তিত্ব অনেক। নোস, এটা কোনো দৈত্যের রাজ্য, অদৃশ্য দৈত্য? ছোঁয়া আকাশময় বিস্ময় নিয়ে বলল, এমন দ্বীপ সত্যিই আছে? অবশ্যই, আমি নিশ্চয়ই আপনার সাথে মজা করছি না। এবার উত্তরটা দিন, দৈত্যের প্রশ্নের উত্তরে কি জবাব দিবেন আপনি? কি চাইবেন? ছোঁয়া অনেকটা সহজ হয়ে এলো এবারে। পাঞ্চে ভাবটা মিটিয়ে গেল। কয়েক সেকেন্ডও ভেবে নিয়ে বলল, ইচ্ছেগুলো ঠিক বলতে পারছি না, আমি কোনো ইচ্ছে খুঁজেই পাই না। তবে একটা উইশ অবশ্যই করব। কি উইশ? আমাকে যেন কখনো এদেশ ছেড়ে যেতে না হয়। কিন্তু হচ্ছে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, আপনি তো বেশ দেশপ্রেমিক টাইপের নারী। ছোঁয়া উত্তর দিল না।
সাইমকে বলতে ইচ্ছে করলো না দেশ ছেড়ে না যাওয়ার ইচ্ছাটা তার দেশকে ভেবে নেওয়া নয়, অনেক কিছুই টাইনের তার এই ঐচ্ছিক প্রকাশ। বাল্টায় যাওয়ার সম্ভব হলেও আমি আপনাকে হানিমুনে বাল্টা নিয়ে যেতাম ছোঁয়া। আপনি অবাক হয়ে দেখতেন আকাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, অথচ সেই বৃষ্টি আপনাকে ছুঁতে পারছে না। সাইমের কথা বলার ভঙ্গি চমৎকার, প্রতিটি উচ্চারণ ছাড়া ছাড়া সুন্দর। এই সুন্দর উচ্চারণের বলা কথাগুলো ছোঁয়ার অনুভূতি শূন্য মনে অনুভূতির সৃষ্টি করল। বন্ধুদের বাইরেও অন্য কারোর কথায় প্রভাবিত হলো সে। আবদ্ধ মনে নতুন একটা ইচ্ছা সঞ্চালিত হলো। সত্যি যদি বাল্টা যেতে পারত। সাইম কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোঁয়া, আপনি কি জানেন আপনার মানিক ডিপ্রেশনে ভুগছেন? সহজ ভাষায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার। আপনি নিজেই সাইকোলজি স্টুডেন্ট। ইউ নো হোয়াট ইজ বাইপোলার ডিসঅর্ডার? দেখুন ছোঁয়া, কাল আমাদের বিয়ে, অযথা আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমার পুরো নাম জানেন কি না তাতেও যথেষ্ট সন্দেহ আছে। আমি কোনো ভার্সিটিতে কর্মরত, কোনো বিষয়ের অধ্যাপনা করছি। আমার পরিবারে কে কে আছে কিছু জানেন না। কিন্তু কেন জানেন না? আপনার জীবনসঙ্গী হিসাবে এই ব্যাপারটা যে কারোর জন্যই হতাশার। কিন্তু আমি হতাশ হইনি। গোটা 1 মাস আমি আপনাকে লক্ষ্য করেছি, আর তাতে যতটুকু বুঝেছি আপনার আচরণ ইচ্ছাকৃত নয়। আপনি যে শুধু আমার প্রতি উদাসীন তেমনও নয়, আপনি আমার গোটা জীবনের প্রতিটি উদাসীন। হয়তো আপনাকে ধীরে ধীরে উদাসীন করে দেওয়া হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন ছোঁয়া? ছোঁয়া খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই প্রথম নিজের আচরণে স্বাভাবিকভাবতা আছে কি না বুঝতে চেষ্টা করছিল। সাইমের প্রশ্নে সাড়া দিতে আবারও বলতে শুরু করলো সাইম, এভাবে জীবন চলে না ছোঁয়া। ইউ হ্যাভ টু গেট রিড ফ্রম হেয়ার। আপনি সব সময় কনফিউজ থাকেন, কালার কনফিউশন, ডিসিশন নিয়ে কনফিউশন, এভরিথিং। এর মূল কারণ হলো আপনার নার্সিং। আমাদের বিয়ের পর এই কনফিউশন, উদাসীনতা, বিষণ্ণতাগুলো আপনাকে কাটিয়ে উঠতে হবে। আমার সাথে কথা বলতে শিখতে হবে, যেমনটা আজ বললেন। তার আগে নিজের জন্য কথা বলতে শিখতে হবে। বিয়ের পর আপনার মায়ের কোনো ডিসিশন আমি অ্যালাউ করব না। আপনার ব্যাপারে ডিসিশন হতে হবে আপনার। ভুল হোক বা সঠিক, ডিসিশন হবে আপনার। আপনি আপনার মাকে গিয়ে স্পষ্টভাবে বলবেন, তিনি যেন আপনার সাংসারিক সিদ্ধান্তগুলো আপনার উপর ছেড়ে দেয়। আই অ্যাম উইথ ইয়োর ছোঁয়া। ছোঁয়া উত্তর দিল না। সাইম খুব সাবধানে বলল, আপনার বন্ধুরা কিন্তু আমার আশ্বাস দিয়েছেন যে উই আর অ্যাবল টু গেট রিড ফ্রম হেয়ার। ছোঁয়া ভাবনাতীত বিস্ময় নিয়ে বলল, বন্ধুরা? সাইম হেসে বলল, নাদিম, রঞ্জন, নম্রতা। তবে কি তারা মিথ্যে বলেছিল? আপনি কথাগুলো মাকে বলতে পারবেন না? ছোঁয়ার ভীষণ কান্না পেয়ে গেল। এই প্রথমবারের মতো ভাবনা চিন্তা না করেই বলে ফেলল, পারবো। কথাটা বলে ফেলে উপলব্ধি করলো ভীষণ শান্তি লাগছে তার। চারপাশের বিষণ্ণতা কেটে যাচ্ছে। জীবনের নিস্পৃহ ভাব কেটে গিয়ে টলটল জলে তরঙ্গ দিচ্ছে ঢেউ। বন্ধুদের অদৃশ্য মমতায় কেটে যাচ্ছে ভয়। অচেনা নাম্বার থেকে কল আসতেই মেজাজ চটে গেল আরফানের। প্রথমবার কেটে দিতেই দ্বিতীয়বার বেজে উঠল ফোন। আরফান যার পর নাই বিরক্তি হয়ে ফোন তুলল। ভেতরটা রাগে রিডি করলেও ভদ্রকণ্ঠে বলল, কান্নাকাটি বন্ধ করে সত্যি করে বলুন আপনি কে, কি চান? ওপাশ কিছুক্ষণ নীরব থেকে স্পষ্ট উত্তর, বললাম তো, শ্যামলতা। শ্যামলতা কি চাইতে পারে জানো না? আর আপনি বলছো কেন? চিঠিতে তো আপনি করে বলতে না। আরফান নিজেকে সংযত করলো, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ঠান্ডা করে বলল, আচ্ছা মানলাম আপনি শ্যামলতা, কিন্তু প্রমাণ কি? ওপাশের কণ্ঠস্বরে বিস্ময় খেলে গেল। প্রমাণ? এখন আমায় প্রমাণ দিতে হবে? চিঠিতে তো বেশ বলতে, তোমায় নাকি আমার নিঃশ্বাসের শব্দ শুনেও চিনে ফেলার ক্ষমতা আছে, অথচ আজ প্রমাণ চাইছো? আচ্ছা বিয়ে টিয়ে করে ফেলেছো নাকি? সুন্দরী বউ পেয়ে আমার আবেগ কেটে গিয়েছে, স্বার্থপর। আরফানের বিরক্তি এবার আকাশ ছুঁল। এক চড়ে মেয়েটার গাল ফাটিয়ে দিতে ইচ্ছে হলো। দাঁতে দাঁত চেপে বলল, শ্যামলতা আপনার মতো বেহায়া নয়। শ্যামলতা আমার সাথেই আছে। ভালোবাসলে সবাই বেহায়া হয়। তুমি ভালোবাসনি বলেই বেহায়া হতে পারোনি। তোমার সাথে যে আছে সেই তোমার শ্যামলতা, তার কি প্রমাণ আছে? আরফান উত্তর দিল না। ফোনটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। মাথার হাজারো চিন্তা নিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। অনেকগুলো ছেঁড়া সুতো জোড়া লাগাতেও চেষ্টা চালাতে একের পর এক। নার্সের ডাকে ভাবনা কাটতেই চিন্তা গেল না। কপাল কুঁচকে বিরক্ত চোখে চেয়ে রইল নার্সের মুখে। রাউন্ড ক্লাস কখনো কিছুতেই ঠিকঠাক মনোযোগ দেওয়াই গেল না। অল্পতেই মেজাজ খারাপ হতে লাগলো। ক্ষণে ক্ষণে শিরশির করে উঠল হাত। এই মেজাজ খারাপ নিয়ে নম্রতাকে অযথা কল করে মেয়েটার মন খারাপ করিয়ে দেওয়ার ইচ্ছা আরফানের হলো না। তাই অবসর পেয়েও কল করা হয়ে উঠল না।
পুরোটা দুপুর কাটালো বিষণ্ণতা আর উদ্বিগ্নতায়। ধানমন্ডির হোয়াইট হল কমিউনিস্ট সেন্টারের এক কোনায় দাঁড়িয়ে আছে নাদিম। গায়ে নীল পাঞ্জাবি, পিঠে ঝোলানো গিটার, মাথা ভর্তি চুল স্বাভাবিক অবস্থায় এলোমেলো অগোছালো। স্টেজের বরকনের ফটো সেশনে চলছে। অনন্ত, নীরা, নম্রতা কিছু দূরে বসে আড্ডা দিচ্ছে। পরিবেশটা উত্তেজিত করে তুলছে কাটতেই কোথাও হাই বিটের ইংরাজি গান বাজছে। ইটস এ বিউটিফুল নাইট, উই আর লুকিং ফর সামথিং ডাম টু ডু, হে বেবি আই থিঙ্ক আই ওয়ান্না মেরি ইউ, ইজ ইট দ্য লুক ইন ইউর আইজ অর ইজ দ্য ডান্সিং জয়েস, হু কেয়ার বেবি আই থিঙ্ক আই ওয়ান্না ম্যারি ইউ। নাদিম বিরল ভঙ্গিতে ওয়াশরুম খুঁজতে লাগলো। খাওয়া বেশি হয়ে গিয়েছে, পেটে কেমন গুড়গুড় শব্দ হচ্ছে। বিরাট আপদ, এই সিথি বেগম শত্রুতা করে খাবারে 19-20 মিশিয়ে দিয়েছেন কিনা তা নিয়ে বিরাট সন্দেহ হচ্ছে। ইংরেজি গানের শব্দটাও বড্ড কানে লাগছে। নাদিম হাঁটতে হাঁটতেই বিশ্রী একটা গালি দিয়ে ফেলল। বিয়েতে যদি ইংরেজি গানই বাজতে হয় তো ব্রিটেনে গিয়ে বাজা, এখানে কি শালা রাজাকারের বংশধর। নাদিমের বিগড়ে যাওয়া মেজাজ। মাঝেই ফোন দিল আরফান। আরফানের ফোন পেয়ে অতিরিক্ত বিষয়ে বোবা বনে গেল নাদিম। ফোন নিয়ে গান বাজনা থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়াতে আরফান বলল, এই অসময়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি নাদিম। নাদিম হেসে বলল, না ভাইয়া, বেকার মানুষের আবার ডিস্টার্ব কি? হঠাৎ ফোন কেন ভাই, কোনো সমস্যা? আরফান কিছুটা ইতস্তত করে বলল, নম্রতাকে ফোনে পাচ্ছি না, অনেকবার ফোন দিলাম, ফোন তুললো না। ডেট খেয়াল হতেই মনে পড়লো আজ ছোঁয়ার বিয়ে। নম্রতা কি তোমাদের সাথেই আছে? আমাকে সঙ্গেই আছে, ও তো ফোন বাসায় রাইখা আসছে, বলল ওরে ফোন দিতাম ভাই। না ঠিক আছে, এনজয় করুন। নিদ্রার কাছে শুনলাম ও নাকি অসুস্থ ছিল, একটু খেয়াল রেখো। নাদিম ভ্রু কুঁচকালো, ডান দিকে ঝুঁকে নম্রতাকে দেখার চেষ্টা করলো। নম্রতাকে কোনোভাবেই অসুস্থ বলে মনে হচ্ছে না, বেশ তো খিলখিল করে হাসছে। নাদিম বিড়বিড় করে বলল, শালার মাইয়া পোলাডারে সাদা সিধা পাইয়া একদম ভাজা ভাজা করে ফেললো। আরফান সতর্ক কণ্ঠে বলল, কিছু বললে? নাদিম অপ্রস্তুত হেসে বলল, না ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা আছি, সমস্যা নাই। আপনার প্রিয়তমা একদম ফিট থাকবে, ফ্যাডাফ্যাডির কোনো চান্স নাই। আমরা এমনিতেও তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। নাদিমের কথার ধরনে হেসে ফেললো আরফান। ওয়াশরুম থেকে ফিরে বন্ধুদের পাশে বসতেই নীরা অনন্তর ব্যাপারটা চোখে পড়ে গেল তার। নাদিম মৃদু হাসলো। নাদিমের হাসি খেয়াল করেই অপ্রস্তুত হয়ে পড়লো অনন্ত। ফিসফিস করে বলল, হাসছিস কেন? নাদিমের হাসি বিস্তীর্ণ হলো। অনন্ত দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, বন্ধু। অনন্ত কেসে উঠে বলল, তোর এমন হাসি দেখলে আমার হৃদস্পন্দন থেমে যায়। উল্টাপাল্টা কিছু বলবি তো খবর আছে। তোর এই বাজে স্বভাবটা পরিবর্তন কর। নাদিম শব্দ করে হাসলো, গিটারে সুর তুলে দুষ্টু কণ্ঠে গাইল, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। 2 লাইন গেয়ে বন্ধুদের দিকে তাকালো। গিটারের সুর তীক্ষ্ণ করে ফিচেল হেসে বলল, স্মৃতি আপনাকে শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করছে না। নীরা নম্রতা দাঁত বের করে হাসলো। নাদিম গলা ছেড়ে গান ধরল। অনন্ত টেবিলে সুর তুলল। নাদিম কিছুটা গাইতে গিয়ে উঠল আর 3টি কণ্ঠস্বর। 4টি কণ্ঠেই ফুটে উঠল রাজ্যের উচ্ছ্বাস। আশেপাশের গান বাজনা থেমে গেল। ক্যামেরার ফ্ল্যাশ নিভে গেল। হঠাৎই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল এই অর্ধপরিচিত 4 জন। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছাকাছি আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না, শত রাত জাগা হবে, থালা ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। গান গাওয়ার মাঝেই পাশের টেবিলে বসে থাকা সুন্দরী ললনাকে চোখ টিপে দিল নাদিম। মেয়েটি ড্যাব ড্যাব চাহনি বিস্ময়ে শুদ্ধ হলো। স্মৃতিহক প্রচণ্ড বিস্ময় নিয়ে খেয়াল করলেন তার মেয়ে স্টেজে ফটো সেশন ছেড়ে বন্ধুদের সাথে নাচছে, গলা মিলিয়ে গান গাইছে। ভুল ভালোবাসি কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না
কথা বলি একা একা সেধে এসে খেয়েছে একা কেন গাল দাওয়াবার বুঝি না। খুব কালো কোনে গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব বদনাম হয়ে যাব সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। রাত 10টা কি 10:30 বাজে। অন্ধকারে ঝলমল করছে বিভিন্ন রঙা আলো। কমিউনিটি সেন্টারের গেইটে কাছে দাঁড়িয়ে আছে বন্ধুরা। বিয়েতে এমন একটা স্ক্যান্ডেল করার পর স্মৃতি হকের রাগের প্রতিরূপ কেমন হয়েছিল তা নিয়ে চলছে একের পর এক আলোচনা। এমন সময় ভীষণ অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ালো ছোঁয়া। নাদিম সবার সামনে থাকায় কিনা জানা নেই ছোঁয়ার ছিটকে এসে পড়লো নাদিমের বুকে। নাদিম বিস্ময়ে কিংকর্তব্যহীন মূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ছোঁয়া ভীষণ বোকা বোকা কণ্ঠে বলল, আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, মন খারাপ লাগছে, আই মিস ইউ অল। নাদিম অতি দ্রুত নিজেকে সামলে নিল, ভ্রু কুঁচকে বলল, মিস করবি ভালো কথা, দূরে গিয়ে মিস কর। তোর অস্ট্রেলিয়ার গরু দেখলে আমারে তুলে আছাড় মারবো। বউ ভাগিয়ে নেওয়ার অপবাদে হাজতে দিবা নাকি? ধরার হলে অনন্তকে গিয়ে ধর, আমারে ছাড় ইংরেজ। নম্রতা নাদিমের বাহুতে চর বসিয়ে বলল, তোর সব সময় ফাজলামো। ছোঁয়া কাঁদছে। আচ্ছা যা, ফাজলামি করলাম না। ওকে এমনে ল্যাপটাই খাড়াইতে থাকতে দেখে ওর মায়া হঠাৎ আমাদের স্মৃতি আপায় আমাদের চাবাইয়া খাইয়া ফেলবে। সব দোষ তোর। পরমুহূর্তেই ডান হাতটা ছোঁয়ার মাথায় রেখে আলতো হাত বুলিয়ে দিয়ে ভীষণ নরম কণ্ঠে বলল, কান্দিস না, দোয়া করে দিলাম, খুব জলদি বলদ থেকে গরু হয়ে যা। ইংরেজ বলদ থেকে ডিরেক্ট অস্ট্রেলিয়ান গরু, আমিন। নাদিম সিরিয়াস কিছু বলবে এই আশায় চেয়ে থাকা বন্ধুরা এবার হেসে ফেলল বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা ছোঁয়াও। নিজের মন বুঝতে ব্যর্থ হয়ে মেয়েটা বিষণ্ণ নিয়েই পাড়ি জমালো অন্যের ঘরে। চোখগুলো টলমল করলো, মন পুড়ল, বারবার পেছন ফিরে তাকালো। কোথায় একটা ফাঁকা থেকে গেল, কিছু একটা পাওয়া হলো না। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 7। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন।